ওয়ালাইকুম আসসালাম। রিমি, গত ক্লাসগুলো করছো? তুমি গত ক্লাস করছো? ফোনে করো নাই কেন? এটা আর কাকে পড়া ধরি? তুমি বলো তো দেখি। ও যেভাবে বললো ওরা। আলো রং করা উচিত। আচ্ছা আচ্ছা, বলতে শেষ হয়েছে? আচ্ছা দেখো, আচ্ছা মূল কথায় আসি, শোনো। এই মানে ক্লাসের পড়া, এইদিকে তুমি তুমি অনেক ভালো করবা। কারণ তুমি অনেক দুর্দান্ত বলতে পারছো, ও বলতে পারছো অনেক ফাস্ট। ও এই অধ্যায়ে অনেক ভালো করবে। কারণ বেসিক ছাড়া আসলে কোনো সায়েন্স অ্যানালাইসিস করতে পারে না বা সায়েন্স তৈরি হয় না। সো বেসিক যারা আসলে গুরুত্ব দেয়, ভালো লাগলো শুনে যখন বললাম যে সৃজনশীল করছো কিনা। তুমি বললা যে নিয়মগুলা নিয়ে ঘাটাঘাটি করছো। এই জন্য আমার জানার ইচ্ছা হলে আসলে পারো কিনা। বলতে পারার জন্য ধন্যবাদ। ঠিক আছে, তো তুমি ধরে নিতে পারো কাজ ক্ষমতা শক্তি থেকে 10 মার্ক তোমার হাতে আছে। এইদিকে দেখাও। অধ্যায় জানো কয়টা? 7টা না? 7টা অধ্যায় থেকে 7টা সৃজনশীল থাকবে, ধরো আর কি। চেঞ্জ টেন্স হতে পারে। আর হইলো আর সিকিউ তো সিকিউ এর কথা বললাম। আর এমসিকিউ এর কথা যদি বলি, 25 ভাগ 7
প্রতিটা অধ্যায়ে 3.57 করে পড়ে। তার মানে একটা অধ্যায় থেকে ধরো 2টা থাকবে, বাকি অধ্যায়গুলো থেকে 3 8 24, 3টা করে থাকবে, আর একটা অধ্যায় থেকে 4টা থাকবে। তো ধরলাম এই অধ্যায় থেকে 3টা এমসিকিউ থাকবে, তো যে কোনো এমসিকিউ করা যাবে। তো আমরা এখানে গত ক্লাসে যেহেতু ক্ষমতা নিয়ে কাজ করছিলাম, খাতা আছে সামনে, এমসিকিউ গুলো আমরা পরে দেখি। এই যে এইগুলো আলোচনা ছিল আমাদের, ক্ষমতা বিষয়বস্তু ছিল, তারপর হলো ক্ষমতার একক নিয়ে কথা বলছি। ও সারা তুমি কোশ্চেন করলাম না যে কিলোওয়াট আর মেগাওয়াটের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা এখানে দেখো, কিলো 1 কে হলো এখানে 1000, আর 1 মেগা ইজ ইকুয়াল টু 10⁶, এইটুকুই পার্থক্য। অর্থাৎ যদি এরকম হয়, ধরো পি ইজ ইকুয়াল টু 15 কিলোওয়াট, তাহলে তুমি লিখবা 15 ইন্টু 1000 ডব্লিউ, শেষ 15,000 ওয়াট। অথবা এটারে আমরা প্রকাশ করি 10⁻³ দিয়ে, তাহলে সামনে থাকবে হলো 15। মানে এটাও সাইন্টিফিক মোডেও রাইট, আবার নর্মাল মোডেও, যে কোনো এক মোডে তুমি লিখতে পারবা। এই যে এখানে যেটা আমরা দেখছি 10⁻³। আর এরকম যদি থাকে ধরো 4 মেগাওয়াট, তাহলে তুমি এইভাবে লিখবা 4 ইন্টু 10⁶ ওয়াট। এটার ক্ষেত্রে নর্মাল মোডে 6টা শূন্য দিয়া অত ব্রড করার দরকার নাই। আচ্ছা, এটা গেল। তো এই যে এখান থেকে একটু দেখো, এখানে আসছে ক্ষমতার একক কোনটা, ক্ষমতার মাত্রা কোনটা। এর কতগুলা বোর্ডে আসছে, তাই না? মাত্রা আমরা কোন ক্লাসে পড়ে আসছি, সরি কোন অধ্যায়ে পড়ে আসছি? প্রথম অধ্যায়ে মাত্রা পড়াইছি, বেসিক অ্যানালাইসিস সহ। তাহলে আমরা জানি যে আমার যে শীট আছে, ওই শীটের মধ্যে আছে হইলো মাত্রা হলো লব্ধ রাশিতে বিদ্যমান মৌলিক রাশি সমূহের, তাই না? মৌলিক রাশি সমূহের পাওয়ারের গুণফলকে মাত্রা বলা হয়। তাহলে ক্ষমতা হলো একটা তোমার হচ্ছে লব্ধ রাশি। ক্ষমতাকে যদি ভাঙি, ক্ষমতার ভিতরে পাই হলো উপরে থাকে কাজ আর নিচে থাকে সময়। আমরা এটা বলছিলাম, যে রাশির মাত্রা বের করতে বলা হয় তাকে ততক্ষণ পর্যন্ত ভাঙতে হবে যতক্ষণ না সবগুলা মৌলিক হয়। তো ক্ষমতাকে প্রথম স্টেপে ভাঙলে কাজ বাই সময় বের হয়। তো সময় হলো 7টা মৌলিকের মধ্যে পড়ে গেছে। 7টা মৌলিক এইখানে লেখা নিলাম। ধরো লিখলাম দৈর্ঘ্য, ভর, সময়, এই 3টা। আর একটা হচ্ছে তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, প্রবাহ, তড়িৎ তীব্রতা, দীপন তীব্রতা, দীপন তীব্রতা, তীব্রতা। আমি বলার সময় এইভাবে বলতাম, এই 3টা একসাথে বলবা, তারপরে এইটুকুরে বলতাম 3 ত, 3 ত, অর্থাৎ এই যে তাপমাত্রার ত, তারপরে তড়িৎ প্রবাহ, তারপরে হলো তীব্রতা। তাহলে কয়টা হলো? 6টা। আর লাস্টের একটা হলো পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ, এই পদার্থের পরিমাণের যে ইউনিট সেটা হলো মোল। এটা নিয়ে আমরা আপাতত রসায়ন 6 অধ্যায়ে ক্লাস করতেছি, তাই না? তো এখন এইখানে খেয়াল করো, এই যে সময়, সময় যে এখানে পড়ছে, তাহলে তো আর ভাঙার দরকার নেই, এবার কাজকে ভাঙতে হবে। কাজ সমান সমান আমরা কি জানি? বল গুণন সরণ। তাহলে এই জায়গায় যদি বসাই বল গুণন সরণ, সরণ এখানে মৌলিক নাকি লব্ধ বলো তো? সরণ মৌলিক, কারণ আমরা জানি এই যে দৈর্ঘ্যের একটা রূপ হইলো সরণ, দৈর্ঘ্যের রূপ হলো একটা সরণ। এটা আমাদের প্রথম অধ্যায়ের শীটে দেওয়া আছে না? তাহলে বলকে ভাঙবা, বল সমান সমান আবার কি জানি? ভর গুণন ত্বরণ, তাই জানি না? আর তাহলে ভর আর ত্বরণকে ভাঙলে আমরা পাই হলো বেগ। ডিরেক্ট লিখলাম LT ইনভার্স 2, আর ভরকে লিখলাম M, তাহলে ML ইনভার্স 2। তাহলে বলের বদলে বসে দিলাম ML ইনভার্স 2। আর সরণের মাত্রা দৈর্ঘ্যের মাত্রা অর্থাৎ L, নিচে হলো সময়ের মাত্রা হলো T। বুঝছো? তাহলে L স্কোয়ার, আর এখানে আসতেছে হলো M, আর এই T উপরে উঠলে আর একটা ইনভার্স হয়, অর্থাৎ T ইনভার্স 2 আছে, এটা উপরে ওঠার জন্য T ইনভার্স 1 হয়। তাহলে আমরা এই জায়গায় পাইতেছি ML স্কোয়ার T ইনভার্স 3। এই যে এইটাই হলো তোমার মাত্রা। দেখো তাহলে অপশন কোনটা এখানে? এই যে কোনটা? এই যে গ, এটা অ্যান্সার, ML স্কোয়ার T ইনভার্স 3। এভাবে বাসায় একটু প্র্যাকটিস করবা। এটা গেল। ক্ষমতার একক কোনটা? ক্ষমতার একক হলো ওয়াট। এই ওটা আমরা গত ক্লাসে এটা এক্সপ্লেনেশন। নিচের কোনটা বল এবং বেগের গুণফল?
বল এবং বেগের গুণফল মানে কি? মানে বলকে এবং বেগকে গুণ করো, গুণ গুণ করলে কি বের হয়? তাহলে বল এবং বেগ কইছে কিন্তু। আচ্ছা, এটা ক্ষমতা হবে। আমরা এই যে আমরা ক্ষমতা ইজ ইকুয়াল টু পাইছি ডব্লিউ, আর নিচে পাইছি কি বলতো? টি। এখন ডব্লিউ সমান সমান আমরা কি জানি? ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এফ এস। ধরো যদি সোজা পথে চলে, মানে বল এবং সরণের গুণফল, তাই না? তাইলে আমরা বলের কথা যেহেতু বলছে, আমি বল রে ঠিক রাখবো। তাহলে আমি এখানে পি ইজ ইকুয়াল টু পাইলাম হচ্ছে এফ গুণন এস ডিভাইডেড বাই টি। এখন আমরা সবাই জানি ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি, জানি কি না? হ্যাঁ, তাহলে এখন এইদিকে হলো 1, এস অফ এস ইজ ইকুয়াল টু ভিটি, অথবা এই লাইন নিলেও হয়তো। তাহলে এস এর মানটা এই জায়গায় বসাও। তাহলে পি ইজ ইকুয়াল টু এফ গুণন এই হলো তোমার ভিটি, নিচে হলো তোমার টি, টি কাটা গেল। অতএব পি ইজ ইকুয়াল টু বল এবং বেগের গুণফল। এই যে এই সমীকরণটা এখানে বলছে বল এবং বেগের গুণফল, এফ এবং পি গুণ করলে, সরি, এফ এবং ভি গুণ করলে পি পাওয়া যায়। তার মানে এই যে অ্যান্সার, বুঝছো কি? তাহলে এখানে এইভাবে তোমার হলো করতে হবে। ক্ষমতার একক নিচের কোনটি? এইখানে যেগুলো আসছে দেখো, এটাও আবার এখন একটু বের করা লাগবে। তো ক্ষমতার সমান আমরা কি শিখছি? পি ইজ ইকুয়াল টু আমরা শিখছি ওয়ার্ক ডিভাইডেড বাই কি শিখছি? পি। তাহলে ওয়ার্ক সমান আমরা কি জানি? এম এ এস, এটা জানি না? তাহলে আমি বসাইলাম এম এ এস, আর নিচে হইলো টি। তাহলে এটার একক হলো তোমার হলো কেজি, এটার একক হলো মিটার সেকেন্ড ইনভার্স 2, এটার একক হলো মিটার, স্মরণের একক মিটার না, আর সময়ের একক সেকেন্ড। তাইলে এখন এই মিটার আর মিটার মিলে কি হবে? এখানে মিটার স্কোয়ার হবে। এটা হলো ইনভার্স 2, এটা উপরে উঠলে আর একটা ইনভার্স 1 হয়, তাই না? তাইলে আমরা এখানে পাইতেছি হলো কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 3। দেখো এই জায়গায় কোনটা? এই যে ক নাম্বার অ্যান্সার, বুঝছো তো? হ্যাঁ, আচ্ছা, এটা গেল। পরের অপশন দেখো, এই যে এখানে। আচ্ছা, শক্তির অপচয় নিয়ে কথা বলছে, আমরা অপচয় এখন ওইটা পড়াই নাই। এইটা একটু দেখো, এখানে বলছে ক্ষমতা কত ওয়াট হবে। এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে। তাইলে আমরা গত ক্লাসে যেরকম শিখছিলাম, গত ক্লাসটা ছিল পি ইজ ইকুয়াল টু, প্রথমে দাঁড় করাইছিলাম এইটা, পরে এটারে দুই দিকে নিছিলাম। একটা লোক যদি সোজা পথে অথবা পিছনে আসে, তাইলে আমরা পড়ছিলাম হলো পি ইজ ইকুয়াল টু, এখানে ডব্লিউ এর বদলে বসেছিলাম এম এ এস ডিভাইডেড বাই টি। আর একটা নিচে বা উপরে ওঠে এরকম কোনো ঘটনা হলে এম জি এইচ ডিভাইডেড বাই টি। আচ্ছা, এই দুইটা রূপের আমরা দেখাইছিলাম, শীটেও আছে, আবার আমরা পড়াইছিলাম। এই জন্য আমি বলছি আমাদের গ্রুপে একটা মেসেজ দিচ্ছি যে এইগুলো যদি কেউ বাসায় না পড়ে আসে তাহলে তার মাথার উপর দিয়ে যাবে। গ্রুপে একটা দিচ্ছি মেসেজ, দেখছো? এটা তো আর এখন বোঝানোর কিছু নাই, এটা তো গত ক্লাসে বুঝাইছে। আমি যদি প্রতিদিন একই জিনিস বুঝাই তাহলে তার আমার কোর্স শেষ হবে না। তাহলে আমরা এখানে দেখতেছি, দেখো এখানে এখন এটা লোকটা সিঁড়ি দিয়ে উঠছে, তার মানে উনি উনি হলো কাজ, এই যে এটা নিয়ে কাজ করা লাগবে। তাহলে এখানে এই যে ভর, এটা হলো এম এর মান, এটা হলো সেকেন্ড, এটা হলো টি এর মান, মিটার উঁচু, তার মানে এইচ, ব্যাস হয়ে গেছে। তাহলে আমরা এই যে এটাকে যদি লিখি, তাহলে পি ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি। এম এর মান 40, জি এর মান 9.8 মুখস্থ, এইচ এর মান হলো 6, নিচে হলো টি এর মান 12 সেকেন্ড। বুঝছো? তাহলে এইখানে একটা ঘটনা আছে আবার, এই জায়গায় প্রশ্নে ভুল হইতে পারে। এনে লেখছে ওজন, ওজন হইলে এই জায়গায় হলো নিউটন হইতো, বুঝছো? এটা কিন্তু ভুল, কারণ হলো এখানে যেহেতু ওজন লেখছে এখানে নিউটন, এটা মাথায় রাখবা। তাহলে দেখো এখন ওই ব্যক্তি কি করছে, 5 মিনিটে 100 মিটার উপরে গেছে। তো এখন এটা যদি তার ওজন হয়, তাহলে এটা ডব্লিউ এর মান, কিসের মান? তাহলে ব্যাপারটা দাঁড়ায় ডব্লিউ ইজ ইকুয়াল টু, ধরো 70 নিউটন আমি লিখলাম, মেবি এখানে ভরই হবে, কারণ 70 নিউটন এত কম ওজনের মানুষ তো হয় না। আচ্ছা দেখো, তাহলে যদি হয়, এখন আমরা সবাই ডব্লিউ সমান সমান কি জানি? এমজি জানি তো নাকি? তাহলে এই যে এমটা এখানে নিয়ে আসলাম, এমজি ডব্লিউ এর মান বসালাম, ইজ ইকুয়াল টু 70 নিউটন। অতএব এম ইজ ইকুয়াল টু 70 ডিভাইডেড বাই 9.8। তাইলে 70 ডিভাইডেড বাই 9.8, মান আসছে হলো 7.14 কেজি, লোকটার ভর, বুঝছো? আচ্ছা, এটা গেল। তাহলে এখানে আমরা লিখলাম পি ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি। তাহলে এম এর মান যেটা পাইলাম এইটা, তাহলে আমি দিলাম 7.14 ইন্টু জি এর মান 9.8,
আর এইচ এর মান উনি 100 মিটার উপরে উঠছে, এই উঁচুতে এইচ, তাহলে দিলাম এই 100 আর নিচে কত সেকেন্ড উঠছে দেখো তো, টাইমের কথা 5 মিনিট, তার মানে 5 মিনিট ইজ ইকুয়াল টু 5 মিনিট, যেটা হলো 5 গুণন 60, 5 6 30, 300 সেকেন্ড, তাহলে লিখলাম 300 সেকেন্ড। দেখো তো অ্যান্সার আছে নাকি? তাহলে 70 দেয়া করো তো দেখি, যদি 70 দেয়া করি তাহলে দেখো হয় নাকি। 70 গুণন 9.8 ইন্টু ভাগ 300, হ্যাঁ 228, এই যে এইটা। তাহলে এইখানে আমরা লিখবো হলো ভর, আমি এটাই বললাম, যদি ওজন থাকতো তাহলে অ্যান্সার ওই যে এখানে যে রাষ্ট্র ওইটা, যদি ওজন থাকে তাহলে ওজন থেকে ভরে কনভার্ট করবা। আচ্ছা এখন এইটা দেখো, এটা হলো এই যে রিসেন্ট প্রশ্ন, 24 সালের প্রশ্ন। এখানে এটা কিসের মান বলতো? ভর। তার মানে এম এর মান আছে, সেকেন্ড টি এর মান, উপরে এইচ এর মান। এখন প্রথম প্রশ্ন এখানে আসছে, কাজ বের করতে বলতেছে, ওনার বল বের করতে বলতেছে আর ক্ষমতা। লোকটা কি করছে? উপরে উঠানো হলো, তাহলে নিচ থেকে উপরের দিকে গেছে, তাই না? তাহলে যদি প্রথমে এটা বের করি তাহলে সূত্র হবে P is equal to mgh divided by t। তাহলে m এর মান হলো এখানে 100, g এর মান 9.8, h এর মান 20 আর t এর মান হলো 15। ক্যালকুলেটর নাও, তোমরা বসে আছো কেন? 9.8 ইন্টু 20 কত আসছে? আচ্ছা আচ্ছা, এখন এইখানে 1300, আচ্ছা এখানে এটা অ্যান্সারের সাথে মিলে কি? না, তাহলে এটা ভুল, এটা মেলে নাই, কারণ এটার রেজাল্ট আসছে আমাদের 306.66, এটা আসছে এত ওয়াট, বুঝছো? এটা আসছে, তাহলে এটা অ্যান্সার রাইট না। আবার বলছে বল, তাহলে লোকটা নিচ থেকে উপরের দিকে গেছে, তাই সরি লোকটা না, বলতে বস্তুটা নিচ থেকে উপরে গেছে, তাহলে নিচ থেকে উপরে গেলে এফ সমান সমান এমজি, তাহলে ওর ভর হলো 100 কেজি ইন্টু 9.8, না মাইনাস হবে না, এই সূত্রে মাইনাস হবো না। আচ্ছা আমরা বলের যে পড়ছিলাম এফ সমান সমান এম এ আর এফ সমান সমান হচ্ছে এমজি, আমরা জাস্ট বলছিলাম সামনে পিছে মুভমেন্টের জন্য এটা, উপর নিচ মুভমেন্টের জন্য এটা, এরকম বলছিলাম, মানে প্লাস মাইনাস আসে নাই। ওই তোমরা যেটা বলতেছো ওটা হলো এই যে এইটা, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই যে এই জায়গায় প্লাস মাইনাসের ব্যাপার হয়। আচ্ছা ওটা তাহলে কি 9.8 গুণন 100, 980, তাহলে এটাও তো অ্যান্সার হয় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 100 গুণন 9.8, 980 হয়, এনে মনে হয় একটা জিরো বাদ টাদ করছে কিনা, মেবি। আচ্ছা এটা গেল, তারপরে এখানে আসলে কাজ, এবার দেখো কাজ, তাহলে কাজ কোনটা দিয়ে করবা? ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ গুণন এইচ, তাহলে এফ সমান সমান আমরা বলছিলাম যে এমজি হবে, তাই না? আচ্ছা এখানে এইচ, তাহলে এম এর মান হলো এখানে 100 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান কত? 20। আচ্ছা তাহলে 100 গুণন 9.8 ইন্টু 20। আচ্ছা আচ্ছা এটা মিলছে তো। এই প্রশ্নে যেটা হয়েছে অ্যান্সার হবে 1 এবং 2, এখানে যদি একটা জিরো দেই তাহলে অ্যান্সার 1 2, তাহলে অ্যান্সার ক। এভাবে হলো আমরা এমসিকিউ সলভ করবো। এটা গেল, তারপরের প্রশ্নে যাই আমরা। আচ্ছা কর্মদক্ষতা গত ক্লাসে এটা আমরা পড়ছিলাম, এখানে ডিটেল আলোচনা করলাম, তারপরে যে এইগুলা নিয়েও আমরা দেখাইছি, তাই না? যে এখানে দুই ধরনের ক্ষমতা, একটা হলো কার্যকর ক্ষমতা আর হলো মোট প্রদত্ত ক্ষমতা, এটা এই যে পাওয়ার অফ আউটপুট, ইনপুট, আবার হচ্ছে পিও পিআই দ্বারা প্রকাশ করা হয়। এখানে আর টাইম দিলাম না। তারপর এগুলা কোন কোন নামে থাকতে পারে? লব্য কার্যকর ক্ষমতা সবগুলো ওর নিজের নাম, লব্য কার্যকর ক্ষমতা অথবা কার্যকর ক্ষমতা অথবা কর্ম ক্ষমতা, লব্য ক্ষমতা। আর ওইটা এটা শুধু ক্ষমতা নামেই বেশি প্রশ্নে, প্রায় 99% প্রশ্নে খালি এই শব্দটাই থাকে। আর কোনো কোনো জায়গায় থাকতে পারে মোট প্রদত্ত ক্ষমতা অথবা প্রদত্ত ক্ষমতা অথবা ইঞ্জিনের ক্ষমতা। আচ্ছা গেল। তারপরে লব্য কার্যকর ক্ষমতাকে এই সমীকরণ দ্বারা কেন প্রকাশ করা হয়? বলা হয়েছিল যে আমরা হলো এটা ব্যবহার করার পরে পাই, মনে আছে এইগুলা? আমি কোশ্চেন করছিলাম এখানে কেন পি প্রাইম, পি সমান সমান তো আমরা জানি পি সমান সমান এমজিএইচ ডিভাইডেড বাই টি, এটা এটা পরবর্তীতে পি প্রাইম ইজ ইকুয়াল টু এমজিএইচ ডিভাইডেড বাই টি, এটা প্রাইম দিলাম কেন? কারণ হচ্ছে আমরা বলছিলাম যে কাজ করার পরে পাই, তাহলে কাজ করার পরে দেখি যে ভর কত হয়, কাজ করার পর দেখি জি এর মান ইউজ করে সময় ব্যবহার করি, এইচ মানে আমার বাসায় 100 মিটার, আরেকজনের মধ্যে 200 মিটার, আবার আমি 2 সেকেন্ড, আরেকজনের 3 সেকেন্ড, এরকম ভিন্ন ভিন্ন এগুলা ইউজ করার পরে পি এর মান পাই, তাই এটা হলো লব্য কার্যকর ক্ষমতা। এটা গত ক্লাসে বলা হয়েছিল।
আর এইখান থেকে আমরা যেটা পাইছিলাম সেটা হলো লব্য কার্যকর ক্ষমতাকে, এটা হলো পি প্রাইম, আর এইখানে পাইছিলাম কর্মদক্ষতা ইটা। এই দুজনের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হলো ইটা ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই পিটি ইন্টু 100%। মনে আছে? আচ্ছা, এইটাই ছিল আমাদের মেইন রুল। এই যে এটা সেটা, তাহলে যখন ইটার মান বের করবো তখন তুমি এটা দিয়ে কাজ করবা, আবার যখন পির মান বের করবা তাহলে এই পিটা এখানে আসবে, ইটাটা এই জায়গায় যাবে। এই শীটের মধ্যে একটু ভুল আছে, ঠিক করে নাও। এই যে এখানে এম আছে, এখানে দেখো এম আছে, এটা কেটে ঠিক করে নাও। আচ্ছা দেখো, যখন তুমি এম এর মান বের করবা এটা পুরোটাই উল্টে যায়, আর কি এম এখানে আসলো, জিএইচ থাকে, আর পি পি এটা টি উপরে থাকে। চালু চালু, ওটা ভালো করে একদম গোল করে কাটো। আচ্ছা, ক্লাস মিস করলে ওরকম ভাবে কিছু বলা যাবো না। আচ্ছা দেখো, এবার আসো হ্যাঁ। আচ্ছা, আমি বলি, যখন কর্মদক্ষতা টপিকটা আসবে তখন আমরা বলছিলাম যেমন পি ইজ ইকুয়াল টু এমজিএইচ, এটা হলো তোমার শুধু ক্ষমতা, ক্ষমতা মানে নর্মালি ক্ষমতা বের করার রুল। আর যখন কর্মদক্ষতা আসবে তখন আমরা জানি যে এটার মধ্যে দুইটা ক্ষমতা নিয়ে কাজ করা হয়, একটা হলো পি প্রাইম আর একটা হলো পি। ঠিক আছে, অলওয়েজ এটা হলো এটার, এটা কোনোদিনই এটার না, এটা বলছিলাম। আচ্ছা দেখো, আচ্ছা এটা কেন, আরো তুমি তো অল্প কথাই বুঝলা, এটা গত ক্লাসে আরো ডিটেল সময় নিয়ে বোঝানো হয়েছে। যদি জানতে চাও তাহলে ওই ভিডিওটা আর একবার দেখো, না দেখে কি করো। আচ্ছা দেখো, তুমি যতই বুঝো এটার মেন থিম অন্যটা। মেন থিম কি, আমরা একটা উদাহরণ দিছিলাম, কারো দোকানে গেছিলাম পাম্প কিনতে, তাই না? তারপরে কোশ্চেন করলাম যে এটা হচ্ছে কোন পাওয়ারটা আগে আসতেছে, আমরা বাজার থেকে কিনতেছি, অলওয়েজ গায়ের লেখা দেখে কিনতেছি, এরকম বিভিন্ন পেঁচাইছিলাম। তো এটা আমরা একটু দেখি এখন। তো এখানে বলছে কর্মদক্ষতা 90%, তার মানে এটা হলো ইটার মান। কিসের মান? ইটার মান। আচ্ছা, তো আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, শক্তি নিয়ে কাজ করছে, তো শক্তি নিয়ে এখনো কর্মদক্ষতা এটা পড়ানো হয় না, এটা একটু স্কিপ করলাম। এইটা দেখো তো, এটাও শক্তির অপচয়, শক্তির অপচয়টা একটু পরে পড়াইতেছে। আচ্ছা এটা দেখো, এইটা এই জায়গায় আসছে জালালাবাদ ক্যান্ট পাবলিক স্কুল কলেজের। এইটা দেখো, এখানে ওজন লিখছে। আচ্ছা একটু বোঝার আছে এই জায়গায়, 35 নিউটন তো ওজন হয় না। আচ্ছা যদি হয় ধরলাম, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু হলো 35 নিউটন, তার মানে এখন এটা এমজি ইজ ইকুয়াল টু 3 নিউটন, 35 না, 35 নিউটন, 35 নিউটন। অতএব এম ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 9.8 নিউটন। নিউটন তো তখন হবো না, তখন হবো কেজি, তাই না? আচ্ছা, 35 ডিভাইডেড বাই 9.8। প্রশ্ন সলভিং কিন্তু একটু দ্রুতই করা লাগবে। বস্তুটার ভর বের করলাম, বস্তুটার ভর বের হয়েছে হলো 3.574 কেজি, এটা বের হয়েছে 14 কেজি। আচ্ছা এটা গেল। আর এখানে উচ্চতা হলো, এটা হলো এইচ, এইচ এর মান হলো 5 মিটার ব্যবহৃত হয়। আচ্ছা এখানে বলছে ও 400 জুল বিদ্যুৎ শক্তি খরচ করে, এটি 400 জুল বিদ্যুৎ শক্তি খরচ করে, তাহলে মোটরের কর্মদক্ষতা কত? আচ্ছা এটার সূত্রটা হলো ইটা ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই পিই ইন্টু 100%। এই সূত্রটা আসলে পড়ানো হয় নাই এখানে। এই যে এটা হলো ই, এটা এই জায়গায় বসাবা, এটা হলো এই জায়গায়, এই যে ভরের মান এটা এই জায়গায় বসাবা, আর জি এর মান 9.8 দিবা, উচ্চতা হলো 5 মিটার, এই যে এটা এই জায়গায় বসাবা। এই সূত্রটা পড়ানো নাই, এটা আমরা পরে পড়তেছি। তুমি কি কিছু বুঝতেছো? কিছুই বুঝতেছো না তুমি? আচ্ছা দেখো, এখন গত ক্লাসের পর আজকে রিপিট করা পসিবল না। এখন এটা দেখো, এটা বাদ, আমরা দেখি। আচ্ছা এই যে এটা একটু দেখে নেই। আচ্ছা শীটটা বের করো এখন, বেসিক শীটটা বের করো। সৃজনশীল, এই সৃজনশীলটা মনে হয় দেওয়া হয় নাই না? আচ্ছা হ্যাঁ, দেওয়া হয় নাই, এটা দেওয়া হয় নাই। এটা হলো তোমাদের গাইডে দেখবা আছে হলো 24 সালের প্রশ্ন, এই শীটে 24 সালের প্রশ্ন নাই। এই প্রশ্নটা এখন বুঝি, তারপরে লাস্টে আমরা শীট আছে সামনে, শীটের হলো যেহেতু একটা জিনিস বারবার সামনে আইতেছে, এটা আমরা একটু আলোচনা করি, বেসিক পরে নেই। শক্তির সাথে কর্মদক্ষতার সম্পর্ক, এটা চলে যাওয়া হলো 13 পেজে আছে। 13 পেজে যদি মোট শক্তির পরিমাণ দেওয়া থাকে
আর তখন কর্মদক্ষতা বের করতে বলা হয়, তাহলে নিচের সূত্রটি ব্যবহার করতে হবে। বের করো এটা। আচ্ছা, এটা একটু বুঝিয়ে তারপর আমরা এই সৃজনশীলে সলভ করি। এই যে এই প্রশ্নটা যেহেতু সলভ করলাম, এটার মধ্যে যেহেতু আসছে, এটা নিয়ে এই কাজটা করে নিই। ওকে, আচ্ছা আমরা এই জায়গায় লিখলাম হচ্ছে, তোমরা একটু বুঝে নিবা, দুই পাশে বোর্ডটা আমি ভাগ করে নিই। এইখানে আমি নিলাম হচ্ছে কর্মদক্ষতা, ভালো করে বুঝবা, কর্মদক্ষতা ও পাওয়ার। আর এই জায়গায় লিখলাম কর্মদক্ষতা ও শক্তি। উল্টা হয়েছে। এই পাশে লিখলাম হচ্ছে ক্ষমতা ও কর্মদক্ষতা। আর এই জায়গায় লিখলাম শক্তি ও কর্মদক্ষতা। দক্ষতা, আচ্ছা। তার মানে এখানে রিলেশন হবে হলো পাওয়ার অ্যান্ড ইটা, আর এই জায়গায় সম্পর্কটা হবে হলো তোমার ই এবং হলো ইটা এর মধ্যে। আচ্ছা, আমরা শুরু করি। ক্ষমতা কাকে বলা হয় ডিটেল আলোচনা করবো এখন, কিন্তু লজিকটা ব্রেনে রাখা লাগবে। ক্ষমতা কি? ই ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই টি, মনে আছে? আচ্ছা, এটারে আমরা বের করছিলাম দুই ভাবে, ই ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি, আর হলো পি এম এ এস বাই টি, এই দুই ভাবে পাইছিলাম। আসো তো, শক্তি কাকে বলে বলো। আচ্ছা, এইখানে ক্ষমতাটা ছিল সময়ের সাথে সম্পর্ক, অর্থাৎ একক সময়ে, তাই না? আর এর শক্তি কাকে বলে বলো তো? শক্তি ইজ ইকুয়াল টু কাজ করার সামর্থ্য। সামর্থ্য, মনে আছে? এটা হলো ওই যে বইয়ের কত পেজের থেকে যেন আমি দাগিয়ে দিছিলাম, 102 পেজের। 2 পেজের কয় নাম্বার প্যারা? সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন, সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন। এখন এই করা বলতে আমি বুঝাইছিলাম কৃত আর কাজের কাজ। আচ্ছা, তাহলে শক্তি ইজ ইকুয়াল টু আমরা পাইলাম হচ্ছে কৃত কাজ, অর্থাৎ এখানে পাইলাম ডব্লিউ, ইজ ইকুয়াল টু পাইলাম ডব্লিউ, অর্থাৎ আর ডব্লিউ সমান সমান যদি নিচ থেকে উপরের দিকে মুভমেন্ট করি বা উপর থেকে নিচ দিকে, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু হলো এফ গুণন এইচ, আর এফ তখন হবো এম জি, আর পাশে হলো এইচ। আজকে স্টুডেন্ট কোন একজন বললো যে মাইনাস ও, এই কোন দুঃখে মাইনাস ও বুঝলাম না। আচ্ছা, তাহলে দেখো এখন নিলাম এইখানে ক্ষমতার সংজ্ঞা হলো, খেয়াল করো, শক্তির মধ্যে কি কোনো টাইমের কথা উল্লেখ আছে? নাই। শক্তি শুধুমাত্র ইজ ইকুয়াল টু এই জায়গায় আছে এম জি এইচ, কিন্তু ক্ষমতার মধ্যে কি আছে? পি ইজ ইকুয়াল টু হচ্ছে আছে হলো এম জি এইচ ডিভাইডেড বাই টি, তাই না? আচ্ছা, আমরা হচ্ছে চলন্ত বস্তুর ক্ষেত্রে কাউন্ট করতেছি না, ওপাশেও উপরে বা নিচে নামানোর ক্ষেত্রে, এখানে উপরে বা নিচে নামানোর ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে পি সমান সমান পাইলাম এম জি এইচ ডিভাইডেড বাই টি, আর এই পাশে পাইলাম ইজ ইকুয়াল টু এম জি এইচ। কিন্তু কথার কথা, যদি সামনের দিকে মুভমেন্ট বা পিছনের দিকে মুভমেন্ট করে, তাহলে ইজ ইকুয়াল টু পাইতাম আমি কি বলতো, এম এ এস, এরকম পাইতাম না? আচ্ছা, তাই তো। এখন এখানে লিখলাম কর্মদক্ষতা। কর্ম, যেহেতু আমি ক্ষমতা এবং কর্মদক্ষতার মধ্যে রিলেশন বের করতেছি, ক্ষমতা নিয়ে আলোচনা করা শেষ, এখন আমি কর্মদক্ষতায় ঢুকতেছি। কর্মদক্ষতা, কর্মদক্ষতা সমান সমান পাওয়ারের ক্ষেত্রে আমরা কি শিখছিলাম? আমরা আজকে নিচে যাব না, উপর থেকেই বলবো। হ্যাঁ, গুড। এখানেই গেলাম একবারে, পি প্রাইম ডিভাইডেড বাই পি। পি প্রাইম বাই পি কোথা থেকে আসলো? ওটা হলো গতকাল শেষ ছিল, তাহলে এই জায়গায় আসো। এইটার ক্ষেত্রে পড়াটাও হলো তাই, কর্ম দক্ষতা হবে আজকে হলো, এখানে হবে ই প্রাইম ডিভাইডেড বাই ই ইন্টু 100%। এই তো সূত্রের এটাই। যদি ধরো উদ্দীপকটা পড়তেছো, পড়ার পর যদি দেখো যে শক্তি দিয়ে কর্মদক্ষতার কথা বের করতে বলছে, মানে শক্তির আলোচনাও আছে কর্মদক্ষতা, তখন কর্মদক্ষতা বের করা লাগবে এই যে এটা দিয়ে, বুঝছো কি? আর যদি দেখো যে হলো ক্ষমতার কথা আলোচনা আছে, উদ্দীপকটা ক্ষমতা বা নৈর্ব্যতিকটা হচ্ছে ক্ষমতা দিয়ে আলোচনা আছে, তখন তুমি হলো ম্যাথ করবা এটা দেয়া, মানে পাওয়ার রিলেটেড সূত্র দেয়। তাহলে কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু পি প্রাইম ডিভাইডেড বাই পি ইন্টু 100%, আর হলো ই প্রাইম ডিভাইডেড বাই ই ইন্টু 100%। আচ্ছা,
এখন এই জায়গায় পি প্রাইম মানে কি যেটা না, হ্যাঁ এটা গত ক্লাসে ছিল যে এটা হলো আমাদের পি প্রাইম। কেন পি প্রাইম গত ক্লাসে ডিটেল আলোচনা হয়েছে। তাহলে এই মানটাই না ঢুকাবো, ঢুকালে আমি এটা ইজ ইকুয়াল টু পাইতেছি হলো এম জি এইচ ডিভাইডেড বাই টি, আর এই যে নিচে একটা পি আছে দিলাম পি ইন্টু এই জায়গায় হলো 100%, তাই তো এটার নিচে মনে মনে কত 1, তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমরা এই পুরাটুকু একটা রাশি এই পুরাটুকু একটা রাশি, তাহলে আমরা যেটা পাই যদি ভাগ চিহ্ন উঠিয়ে দেই তাহলে এখানে পাইতেছি এম জি এইচ ডিভাইডেড বাই টি ইন্টু 1 উপরে নিচে পি, পাশে হলো 100%। তাহলে এটার সমীকরণ দ্বারাই এটা ইজ ইকুয়াল টু যে 1 এর সাথে গুণ করলে হয় এম জি এইচ ডিভাইডেড বাই নিচে হলো তোমার হলো পিটি ইন্টু হলো এই যে 100%। খেয়াল করো তাহলে এইটার মধ্যে দেখো একটা টি আছে, কি আছে এখানে, কি আছে এরা, এই যে টি আছে, এটার মধ্যে টি আছে, কিন্তু ওই সমীকরণের মধ্যে টি থাকবো না। কেন? কারণ এইখানে কি নিচে কোনো টি আছে নাই। তাহলে এখন কর্মদক্ষতা এখানে ইটা দিয়ে দিলাম, আর ই প্রাইম মানে এই যে এইটাই, তাহলে আমি দিয়ে দিলাম এম জি এইচ আর নিচে হলো শুধু ই, তাহলে ইন্টু 100%। আচ্ছা এখন মজার জিনিস হলো এটার ক্ষেত্রে সমীকরণের ক্ষেত্রে যেমন একটা ধাপে সেইখানে আসলাম আর ওটা ডিরেক্ট আসলো, কারণ এখানে তোমার ই প্রাইমের মানই হলো এম জি এইচ, তাই এম জি এইচ দিলাম, বুঝছো? তাহলে আমাদের মূল থিম হলো এইটাই, যদি কোনো কারণে পরীক্ষার মধ্যে দেখি যে শক্তি নিয়ে আলোচনা করছে তখন আমি এই যে এই সূত্র নিয়ে আলোচনা করবো, এইটা দিয়ে ম্যাথ করবো, এটা দিয়ে ম্যাথ করবো, সবগুলা শক্তির ক্ষেত্রে এটা দিয়ে করবো, এটা ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই ই। আর যদি দেখি যে পাওয়ার নিয়ে আলোচনা আছে তাহলে এই যে এটা দিয়ে ম্যাথ করবো। তো পাওয়ারের ক্ষেত্রে এখানে টাইম থাকে, পাওয়ারের ক্ষেত্রে কি থাকে টাইম, কারণ পাওয়ার তো একটা সময়ের উপর ডিপেন্ড করে, প্রতি সেকেন্ডে কাজ করার সামর্থ্যকে কি বলা হয়, ক্ষমতা বলা হয়, তাই না? তাহলে এই যে যে প্রশ্নটা ছিল, কোন প্রশ্নটা যেন ছিল, ও আগে ছিল না, আচ্ছা এই যে এখানে যে প্রশ্নটা আছে এখানে কি দেখো তো, এখানে হলো ওজন দিছে, ওজনের মধ্যেই ভর আছে, এখানে উচ্চতা দিছে, কিন্তু এই জায়গায় কি ক্ষমতা দিছে না শক্তি দিছে, শক্তি দিছে। তাহলে আমি এটা বের করবো হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু উপরে হলো এম জি এইচ নিচে হলো তোমার ই ইন্টু হলো 100%। এখন তুমি ম্যাথটা করে দেখো, এম এর মান এই যে এখান থেকে বের করে নেওয়া লাগবে, তাই না? হ্যাঁ, ডব্লিউ ইজ ইকুয়াল টু 35 নিউটন, তাহলে আমি এখানে বসালাম এম জি ইজ ইকুয়াল টু 35 নিউটন, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিরেক্ট লিখলাম আর কি, তাহলে এম ইজ ইকুয়াল টু 35 ডিভাইডেড বাই 9.8, এখানে হলো তোমার কেজি, 35 ভাগ 9.8 আর 3.5714 কেজি, এত পাইলাম। এখন এম এর মান এখানে 3.5714, জি এর মান 9.8, এইচ এর মান কই 5 মিটার উচ্চতায় দিয়ে দিলাম, আর নিচে হইলো এই যে এটা হলো ই এর মান, এত জুল শক্তি, এই যে শক্তি বিদ্যুৎ শক্তি, তার মানে এখানে ই এর মান হলো 400, 400, 400, পাশ হইলো 100%। এই যে অ্যান্সার, বুঝছো? তাহলে যদি তুমি তো অনবরত কথা বলে যাইতেছো, কিছুদিন পরে তুমি কিছুই পারো না, এমনিতে তোমার অনেক গ্যাপ, শুধু টাইম নষ্ট হইতেছে, টাকা নষ্ট হইতেছে খামাখা। আচ্ছা দেখো এটা গেল, এটা কি আমরা করব? আচ্ছা এটা দেখো, এই প্রশ্নটা করে দেখো, এখন একটি ক্রেন দ্বারা, এখানে এটা দেওয়া আছে এম এর মান, এখানে আছে টাইম 2 মিনিট, এখানে আছে এইচ আর জি এর মান। এখন কাজটা কি ঋণাত্মক নাকি ধনাত্মক এটা এখন নিয়ে আলোচনা করতে বলবো। একটা ক্রেন দ্বারা 10 কেজি ভরের বস্তুকে 2 মিটার উপরে উঠাইলো, তাইলে খেয়াল করবা বস্তু ছিল এই জায়গায়, এটা হলো এখানে উচ্চতা হলো এখানে 2 মিটার, নিয়ে বস্তুটা এই জায়গায় রাখলো, বস্তুর বল নিচের দিকে ক্রিয়া করতেছে, তাই না? বস্তুর বল নিচের দিকে ক্রিয়া করে না, হ্যাঁ, কিন্তু ক্রেন দ্বারা উপরের দিকে উঠায়, যেমন একটা ডাস্টার নিচে আছে ওটা টাইনা উপরে উঠাইলাম, বলের বিরুদ্ধে কাজ বলে, আর বলের বিরুদ্ধে কাজ করলে সেটা ঋণাত্মক কাজ বলে। 1 নাম্বার রাইট। 2 নাম্বার বিভব শক্তি বের করো, তাহলে বিভব শক্তি শিখছিলাম না, ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ, এম এর মান কত 10, বসাই দিলাম 10, জি এর মান 9.8, এইচ এর মান 10, তাহলে কত হয়, এই যে 980, এটাও রাইট। তারপর কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা আমরা কোনটারে বলছিলাম, কাজ করার পরে যেটা পাই, কাজ করার পরে তাহলে পি প্রাইম ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি, তাহলে এম এর মান এখানে কত আছে 10, জি এর মান 9.8, এইচ এর মান 10, আর নিচে হলো 120 সেকেন্ড। কত 980
980 ভাগ হলো নিচে হলো 120, 8.16। কিন্তু এখানে আছে কত? 490। তার মানে এটা এটা অ্যান্সার মিললো না। তাহলে দেখো 1 এবং 2, 1 এবং 2 এই যে এটা অ্যান্সার। আচ্ছা আচ্ছা, এখন এখানে বলছে কর্মদক্ষতা ড্যাশ। গত ক্লাসে আমরা কর্মদক্ষতার বেসিক করছিলাম, তাই না? আমরা বলছিলাম লব্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত শক্তি। এই যে এটা রং, কারণ সরি রং না, উপরেও শক্তি আছে নিচেও শক্তি আছে, তাহলে এটা রাইট। আচ্ছা, এখন এটা দেখো তো রাইট না রং? আচ্ছা, এটাও রাইট, কিন্তু এই যে এটা রং। এটা কিভাবে রং আমরা একটু আলোচনা করি। ধরো এই রুলটা দেখি কোথাও আছে নাকি। এই যে এইখানে যখন বুঝাইছিলাম যে একটা ইঞ্জিন রে যখন শক্তি দেওয়া হয় তখন সে সবটুকু শক্তি ইউজ করে না, অর্থাৎ কিছুটা ক্ষমতা আমরা পাই আর আমরা একটা ক্ষমতা দেই। ধরো আমি দিলাম হচ্ছে 100 ওয়াট ক্ষমতা দিলাম, কিন্তু ইঞ্জিন আমারে দেয় হলো 95 ওয়াট। 95 ওয়াট, তাহলে এখানে 5% কি হয়? লস হয়, হারিয়ে যায়। ঠিক আছে, আমি যদি এইদিকেও তাকিয়ে থাকি তাও কিন্তু অনেক কিছুই বুঝি। ভাব ধরে লাভ নাই, ভাবো না যে কিছুই ইমান বুঝতেছি না, মাথায় রাখো। কিছু তো বুঝতেছই না, বসে বসে পুরো দমে গল্প করতেছো। আচ্ছা দেখো, এখন এই যে সেই টপিকটা, অর্থাৎ একটা ব্যক্তি বা বস্তু, ধরো আমরা উদাহরণ প্রয়োগ করছিলাম এরকম। এটা ছিল আমার বাসার ছাদ, ক্লাস শুরু হয়েছিল এটা দেয়া, মানে কর্মদক্ষতা। এখানে একটা মোটর লাগাইছিলাম, মোটরের ভিতরে আমার কারেন্টের লাইন থেকে ইনপুট করছিলাম একটা পাওয়ার, যেটা হলো পাওয়ার অফ ইনপুট। যেখানে আমি লিখছিলাম 15 ওয়াট মেবি লিখছিলাম। তো ও পানি উঠাইছিল ধরো 13 ওয়াট, এটা আমি লাভ করছিলাম। ঠিক আছে, আচ্ছা হোক, আমি তো এর চেয়ে কম ধরছি তাই না? তা আমি যেটা পাইছিলাম এটা হলো আউটপুট। তো 15 বিদ্যুৎ থেকে নিতেছে, কিন্তু সে পানি দিতেছে 13 ওয়াটের। তখন প্রশ্ন করছিলাম 2 ওয়াট কি হইলো? 2 ওয়াট হলো নষ্ট হয়েছে। কিরকম? বিভিন্ন রিজন হইতে পারে। যেমন আমি যে পাইপটা ইউজ করছিলাম সেই পাইপটা অত বেশি সুন্দর না, পাইপের মধ্যে মনে করো ময়লা ছিল, এটাও একটা রিজন হইতে পারে। আবার মোটরও অত ভালো পারফর্ম নাও করতে পারে। এরকম কোনো না কোনো রিজনে কিছুটা নষ্ট হয়। তার মানে আমি নষ্ট করলাম হচ্ছে এইখানে দাগ টেনে দেখাইলাম নষ্ট। নষ্ট বা অপচয়, অপচয় হইল অপচয়কৃত পাওয়ার, পিও ডব্লিউ আর পাওয়ার হলো এখানে ধরো 2 ওয়াট। তাহলে টোটাল কয় ধরনের ক্ষমতা পাইলাম? 3 ধরনের। তাহলে এটারে পি আউট দিছিলাম, এটারে পি ইন দিছিলাম, এইটারে কি দিমু? এটারে দিতে হবে পি লস, মানে ওটা নষ্ট হয়ে গেছে গা, হারিয়ে গেছে গা। তাহলে কোন দুটা যোগ করলে এটা সমান হবো? এইটা আর এটা যোগ করলে। তাই যে এটা হলো সূত্র হলো এটা, এটা মনে রাখা লাগবে। মোট প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত মানে এটা দেওয়া ক্ষমতা, তাহলে পাওয়ার অফ ইনপুট, লব্য মানে আমি যেটা পেয়েছি সেটা হলো পাওয়ার অফ আউটপুট। আর অপচয় মানে হলো পাওয়ার, এটাও পাওয়ার, পাওয়ারের পি, পাওয়ারের পি, পাওয়ারের পি। প্রদত্তর ইন আর হলো কাজের আউট, আর লস এর ক্ষেত্রে লস, পি লস। বুঝছো? আর এটারে এইভাবেও লেখা যেতে পারে, সেটা হলো যেমন এটারে নর্মালি আমরা পি ধরলাম, এটারে আমরা তখন ধরবো পি প্রাইম, আর এইটারে আসলে পি লসই ধরবা। অর্থাৎ এই দুটা যোগ করলে এটা সমান হয়, এইরকম। আচ্ছা, যদি এরকম হয়, পরে এই জায়গায় একটা লাইন আসছে, এই যে এটা মানে কি পরিমাণ ক্ষমতা হারাইলো। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি অপচয়টা এটা থেকে বিয়োগ করবা না, সরি লাভ করাটা এখান থেকে বিয়োগ করবা। মানে এইটারে যদি এখানে লিখি মোট প্রদত্ত ক্ষমতা, তাহলে হলো আমার এটা বের করা লাগবে। তাহলে এটা কোন পাশে থাকবে? বাম পাশে, মানে বাম পাশে থাকবে। তাহলে লিখলাম অপচয়কৃত ক্ষমতা। আচ্ছা, তখন হলো মোট প্রদত্ত ক্ষমতা থেকে কোনটা বিয়োগ দিব? এই যে যেটা পেলাম এটা, অর্থাৎ মাইনাস লব্ধ
কার্যকর ক্ষমতা। এই তো। তাহলে এখন মোট প্রদত্ত ক্ষমতাকে আমি প্রকাশ যদি করি পি ইনপুট দ্বারা, তখন মাইনাস লিখতে হবে পাওয়ার অফ লস। তাহলে এই পাশে তখন এটারে কি দ্বারা প্রকাশ করবা, সরি পি অফ আউটপুট, এটা হলো আউটপুট আর এটা হলো লস, বুঝছো? আর যদি প্রাইম দিয়ে ইউজ করো তাহলে লব্য কার্য যে প্রাইম, এটা কেন প্রাইম দিছিলাম, এটা কারণ পরবর্তীতে পাইছিলাম, ডিটেল আলোচনা কত ক্লাসের রেকর্ডে আছে। মোট প্রদত্ত হলো পি, আর অপচয়কৃত ক্ষমতা এটার মধ্যে আর কিছু নাই, এটা হলো সবসময় পি লসই হবো, ঠিক আছে? অর্থাৎ এইখানে প্রাইম টাইম এটা হলো ক্ষমতার প্রথম দুই ক্ষমতার ক্ষেত্রে, আর লসেরটার ক্ষেত্রে কোনো প্রাইম টাইম নাই, ট্রিপল প্রাইম ইউজ করে নাই। আচ্ছা, এখন এইখানে যেটা দেখলাম সেটা হলো ক্ষমতা নিয়ে দেখলাম। যদি শক্তি নেওয়া হয় তাহলে কি করবা, মানে এই যে এইখানে জাস্ট এখানে লেখা থাকবে শক্তি, এখানে লেখা থাকবে হলো শক্তি, এটা সেটা আছে দেখে নিও, এখানে লেখা থাকবে হলো শক্তি। যখন শক্তি হবে তাহলে এটা হচ্ছে তোমার হলো মোট, তাহলে ই অফ ইনপুট ইকুয়ালস টু কার্যকর শক্তি, অর্থাৎ আমি যে পরিমাণ আউট করে পেয়েছি আর যেটা হলো তোমার নষ্ট হয়েছে, ই লস। তাহলে এখন বের করব আমরা হচ্ছে ই লস, তাহলে পুরোটারে এই পাশে নিয়ে আসলাম, ই এল ও এস এস প্লাস ই ও ইউটি আউট ইকুয়ালস টু এটার ওই পাশে নিয়ে গেলাম ই ইন। আচ্ছা, অতএব আমরা যেটা পাই এটা ব্রেক করবো এটা, তাই না? তাহলে ই লস ইকুয়ালস টু ই ইন মাইনাস ই আউট। আচ্ছা, এটা মাথায় রাখি। এই কোন সূত্রটা যেন দেখতেছিলাম, সূত্র না ম্যাথ, এই যে এটা। তাহলে এটা কিভাবে রাইট হলো এটা এখন বুঝো, বলো। এটা হচ্ছে এরকম, যেমন আমরা এখানে দেখাই, ধরো ইটা ইজ ইকুয়াল টু ই বাই ই, এখানে এটা হলো প্রাইম, তাই না? এটা হলো এটা। আর এটার ক্ষেত্রে কিভাবে আসলো, আমরা এই যে এরকম দেখছি, আচ্ছা আমরা পড়ছি হলো ই ইজ ইকুয়াল টু ই প্রাইম প্লাস ই লস, এটা পড়ছি না? তাহলে আমি এখানে আসলে কিসের মান বসাবো, ই প্রাইমের মান। তাহলে এই পাশে যদি নিয়ে আসি, আমরা পাই হচ্ছে ই প্রাইম প্লাস ই লস ইজ ইকুয়াল টু ই, আমার বসানো লাগবে এটার মান, তাই এটারে শুধু এই পাশে রাখলাম, ইজ ইকুয়াল টু ই মাইনাস ই লস। তাহলে এই যে মানটুকু এই যে জায়গায় বসিয়ে দিলাম, অর্থাৎ এই ই দ্বারা হচ্ছে এখানে মোট প্রদত্ত শক্তি, আর এই ই লস হলো এখানে অপচয়কৃত শক্তি। তাহলে এই যে এটা রাইট আর এটা রাইট, বুঝছো কি? আচ্ছা, মানে এই প্রশ্নটা আমরা দেখি, এই জায়গায় হলো একটি বৈদ্যুতিক মোটরের সাহায্যে, এই যে ওজন একটু দেখা ম্যাথটা করা লাগবে, এই জায়গায় কিন্তু ভর দেওয়া নাই। তাহলে আমরা এখানে ডব্লিউ ইজ ইকুয়াল টু লিখলাম 50 নিউটন, আর ডব্লিউ মানে কি জানো, এমজি। তাহলে আমি এখানে বসাইলাম এমজি ইজ ইকুয়াল টু 50, অতএব এম ইজ ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই এম। এম এর মান কত, 9.8। আচ্ছা, দিয়ে দিলাম, কত আসে, 50 ডিভাইডেড বাই 9.8, 5.10 কেজি। এটা আসলো ভূপৃষ্ঠ থেকে 8 মিটার, এটা হলো এইচ এর মান, আর এই যেটা দেখো ই দেয়, সবগুলা দেখে খালি ই দিয়ে। আচ্ছা, তাহলে এখন বলছে লব্য কার্যকর শক্তি কত, তাহলে ই ইজ ইকুয়াল টু কি বলো তো, এমজিএইচ। আচ্ছা, এই পাশে একটু কাজ করে নেই, বোর্ডে তাকাও, পি ইজ ইকুয়াল টু হলো এমজিএইচ ডিভাইডেড বাই টি, মনে আছে? অথবা এটারই আমরা ধরবো যখন ডাবল পাওয়ার আসবে, অর্থাৎ কর্মদক্ষতা হবে, তখন এইটাই আবার পাওয়ারে থাকবে, এটারই হলো আমরা প্রাইম করব। আর যদি কোনো কারণে ডাবল পাওয়ার না থাকে তাহলে শুধু পি দিয়েই করব। ডাবল পাওয়ার বুঝি তো, অর্থাৎ দুইটা পাওয়ার, একটা হলো প্রদত্ত ক্ষমতা আর একটা হচ্ছে লাভ করা ক্ষমতা। আচ্ছা, তাহলে এখন এই ক্ষেত্রে ই এর মান ইজ ইকুয়াল টু আমরা পাইছি হলো এমজিএইচ, এইটাই আবার হলো ই প্রাইম এমজিএইচ, অর্থাৎ যখন হলো এখানে কর্মদক্ষতা দেওয়া থাকবে তখন এইটাই হলো তোমার লব্য কার্যকর শক্তি, এটাই লব্য কার্যকর শক্তি। এই কথাটার অর্থ কি, কারো প্রবলেম হইতেছে? আচ্ছা, আরেকবার 100 বার বললেও বুঝবা না তুমি, কিন্তু গল্প করো। আচ্ছা দেখো এখানে, তাহলে আমাদের যেটা দেখতেছি এটাই হলো আমাদের, দেখো উপরে উঠাতে এত শক্তি সরবরাহ করা হয়, এখানে বলছে সরবরাহ করে, তাহলে সরবরাহ করা মানে কি বলতো,
এটা হলো ই এর মান নাকি ই প্রাইমের মান বলো দেখি। হ্যাঁ, এটা হলো ই এর মান, ঠিক আছে। আচ্ছা, আর এইগুলা ইউজ করার পরে যেটা পাবো ওটা হলো ই প্রাইম। তাহলে ই প্রাইম ইজ ইকুয়াল টু, এখানে দিলাম এম জি এইচ, মানে এম এর মান এই যে এখানে যেটা পাইছি 5.10 9.8 ইন্টু এইচ এর মান হলো 5, এখানে দিয়ে দিলাম 5, তাহলে 5 ইন্টু 9.8, তাহলে 249 জুল। তার মানে এই যে এটা হলো দেওয়া শক্তি আর এটা হলো পাওয়া শক্তি, মাঝখানে কিছু শক্তি হারিয়ে গেল। কি পরিমাণ শক্তি হারাইলো? এই যে লস ইজ ইকুয়াল টু ই মাইনাস ই প্রাইম, তাহলে ই এর মান হলো 400 মাইনাস 250 মাইনাস অ্যান্সার 150, এত জুল হারিয়ে গেছে। আচ্ছা, এখন বলছে লব্য কার্যকর শক্তি বের করতে বলছে, তাহলে এখানে লব্য কার্যকর শক্তি কোনটা আমাদের কত বের হয়েছে জানো? ওকে, দেখি তাহলে অন্য ঘটনা হতে পারে, এটার এই ভর ধরতে পারে। এখানে আছে 50 গুণন 9.8 গুণন 5, এটা তো আরো বড় আসে। আচ্ছা, একটি বৈদ্যুতিক মোটরের সাহায্যে 50 নিউটন ওজনের একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 500 মিটার উপরে 400 জুল শক্তি সরবরাহ করতে হয়। 400 জুল শক্তি সরবরাহ করতে হয়, তাহলে লব্য কার্যকর শক্তি কত হবে? এখানে কি 400 জুলই অ্যান্সার নাকি? আচ্ছা ওকে, আমরা আর একটা কাজ করি, ওটুকু থাক, সমস্যা নাই। আমার হলো এই স্লাইডটা চেক দেওয়া লাগবে, ভালোই ভুল বের হইতেছে। আচ্ছা, এটা দেখি, এনে কর্মদক্ষতা বের করো, তাইলে এখন ক্লিয়ার হবে যেটা ভুল না রাইট। কর্মদক্ষতা ইটা ইকুয়ালস টু ই প্রাইম ডিভাইডেড বাই হলো ই ইন্টু হলো তার পাশে 100%। ই প্রাইমের মান কত বের হয়েছে? 250 গুণন এই 100-এর উপরে উঠে দিলাম 100%, আর নিচে হলো যে 400, তাহলে হলো 250 গুণন 100 ডিভাইডেড বাই 400। এই যে এটা आंसर, এটা যদি রাইট হয় তাহলে তো অফকোর্স এটা রাইট, তার মানে এটা প্রিন্টিং মিস্টেক, এই জায়গায় যেটা 250 জুল, এটা आंसर হবে। তোমরা কি বিষয়টা বুঝলা? কিভাবে প্রুফ করলাম যে আমাদের এটা রাইট? কারণ হলো এটা যদি কর্মদক্ষতা ধরে। আচ্ছা, শক্তির নিত্যতার সূত্র প্রযোজ্য হয়েছে, এটা কি রাইট? ইয়েস রাইট। কারণ হচ্ছে হলো যে পরিমাণ শক্তি সে দিছে সেই শক্তি থেকে আমি পাইছি হলো 250 জুল, আর অন্যান্য সিস্টেমে নষ্ট হয়েছে এই যে 150 জুল, তাহলে মূল শক্তি অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়েছে, এটা রাইট। তারপর হচ্ছে অপচয়কৃত শক্তি 150, এই যে 150 বের হয়েছে, তাহলে এটাও তো ঠিক করা উচিত, আমি এটা ঠিক করে নেব নি। তাহলে অ্যান্সার হলো এখানকার এইটা, আর এখানে 150, এটা অ্যান্সার, এটা হলো 1 2 3। আচ্ছা, এটা গেল। এইটা এখন দেখো, এখন এইখানে দেখো এই যে দিছে ক্ষমতা, এখন বলো তো এটা পি প্রাইম অর পি, কোনটা অ্যান্সার বলো তো? গত ক্লাসে এটা বুঝাইছি তাই না, আজকে আর বোঝানোর কিছু না। আচ্ছা, এখানে হলো এটার মান হলো পি, এটা হলো এইচ এর মান, আর এই জায়গায় বসালাম ই মাইনাস ই লস, তাহলে ই সমান সমান কি পড়ছি? পি গুণন টি, তাহলে পি গুণন টি মাইনাস ই লস, তাহলে পি এর মান কত? এই যে এটা কিলোওয়াট, এটা হলো পি এর মান। তাহলে পাশে আমি বসাই ইয়ার ই পি পি ইজ ইকুয়াল টু 4.9 কিলোওয়াট 900 ওয়াট, আর টি এর মান হচ্ছে 20 সেকেন্ড, আর ই লসের মান হলো ইজ ইকুয়াল টু 50,000 জুল। মানগুলা বসাই, তাহলে 4900 দুইটা জিরো ইন্টু টি এর মান হলো 20 মাইনাস 5000। আচ্ছা, আমার ক্যালকুলেটরটা কই? তাহলে আমরা পেলাম 4900 ইন্টু 20 মাইনাস 50,000,
ইন্টু 20 মাইনাস 50,000 48,000, নাকি 48,000 আছে? 48,000 কি বের হইলো? কার্যকর শক্তি বের হলো, তাই না? তাহলে হলো 4800 জুল। অতএব কার্যকর শক্তিকে কি দ্বারা প্রকাশ করে? ই প্রাইম ইজ ইকুয়াল টু 4800। এখন ই প্রাইম সমান সমান আমরা কি জানি? ইজ ইকুয়াল টু এম জি এইচ। তাহলে বসে দিলাম এম জি এইচ ইজ ইকুয়াল টু 48,000। অতএব এম ইজ ইকুয়াল টু 48,000 কে জি এইচ দে ভাগ ভাগ জি এর মান 9.8, এইচ এর মান হলো 40 মিটার। ওয়ান টু টু ফোর ফোর। আচ্ছা, এইটা হলো অ্যান্সার কেজি। মোটামুটি ভালোই আছে, এটা ইম্পর্টেন্ট সৃজনশীল। দেখছো একটা ঘোড়া নাম্বারের সৃজনশীল না, খালি তো ঘোড়া না, মোটামুটি জটিল। আচ্ছা, তো একটা প্রশ্ন আসতে পারে যে কার্যকর শক্তি দিয়েই কেন আমরা হলো বস্তুর ভর বের করলাম, তাই না? হ্যাঁ, আচ্ছা, কারণ মানে এই ইঞ্জিনটা যেটুকু ইঞ্জিনের ভিতরে কালকে যেটা বুঝাইছিলাম আর কি, এই যে এরকম তার দিয়ে বুঝাইলাম, যেমন এটা মোটর কিনে নিয়ে আসলাম, তাহলে একটা পাওয়ার এটার মধ্যে ইনপুট করি পাওয়ারের ক্ষেত্রে, এইখান থেকে আর একটা পাওয়ার আমারে দেয়, এই পাওয়ার দিয়ে সে নিচ থেকে উপরে পানি উঠায় না, এইটা দিয়ে তো উড়ায় না, তাহলে এইটা দিয়ে যে এই যে শান্তি দিকে এই পাশের পাওয়ার দেয়, মানে এটা দিয়ে ধরো, এটা দিয়ে ধরো এই পাওয়ার যায় যে পানি উড়াইতেছে ওর হাতে, তাহলে হলো এই পাশের পাওয়ার দিয়ে ভর বের করলে হবো না, কারণ এটা ব্যয় হয়েছে। আর এই পাশ থেকে যেটুকু লাভ হয়েছে সেই লাভটুকুতে আমার বাসায় পানি উঠছে, বুঝছো কি? এর জন্য যদি এরকম হয় তাহলে কার্যকর শক্তি থেকেই, অর্থাৎ এইটা থেকে ইজ ইকুয়াল টু এম জি এইচ থেকে ভরের মান বের করবা ই প্রাইমের ক্ষেত্রে। আর যদি লসের কথা না থাকতো তাহলে কোনটা দিয়ে বের করতা? লসের কথা যখন থাকবো না তখন বিষয়টা হলে যে এরকম, তখন তো এই অংশটাই নাই, তাই না? তখন এটাও যা এটাও তা, মানে লসের কথা যখন হিসাব থাকবো না, তখন ওই যে ওই প্রথমে বারবার অঙ্ক করার পর যে 250 আসছিল অ্যান্সার ওটা হয়ে যাবে। উঠে নেওয়া উচিত, এটা এটা ভালোই ভালো লাগলো অঙ্কটা, অনেকদিন পর করলাম তো ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, মোটরটির ড্যাশ প্রদত্ত শক্তি, এখানে দেখো তো প্রদত্ত শক্তি আমাদের কত বেরোছিল? 48,000। না না না, 48 না, এই যে এইটুকু গুণ করো, 98,000, এখানে এই যে 98,000, তাহলে এটা অ্যান্সার রাইট না? এই যে এইটুকুই তো প্রদত্ত শক্তি, এই যে বরাবর যদি নিয়ে আসি, এই যে এইটুকু, এইটুকু হলো প্রদত্ত শক্তি, তাহলে এটা রাইট। কর্মদক্ষতা 48.98%, এটা রাইট কিনা রং দেখি। তাহলে ইটা ইজ ইকুয়াল টু, উপরে হলো ই প্রাইম আর নিচে হইলো ই, তাহলে ই প্রাইমের মান কত দেখো তো? এই যে 48,000, তাই না? আচ্ছা, উপরে লিখলাম 48,000 আর নিচে হইলো তোমার 98,000 ইন্টু 100%, তাহলে 48,000 ইন্টু 100, হ্যাঁ 98,000। ও ধরো, থ্যাংক ইউ। তাহলে 48.97, তাহলে এটা হয়েছে রাইট। কাজ করার হার, দারুণ একটা কোশ্চেন, হার মানে কি বলতো? না, কাজ করার হার, হার মানে সময় দেওয়া ভাগ, তাহলে সময় দেওয়া ভাগ করলে এটা পি না পাওয়ার না? এই যে দেখছো, ওই যে হার মানে সি ছিলাম সময় দেওয়া, সেটা আজকে কাজে লাগলো। তাহলে কাজ ডিভাইডেড বাই টি, তাহলে পি ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই টি। তো এটা কি রাইট নাকি রং? এনে লিখছে হলো
2400 ওয়াট। এটা রাইট নাকি রং কিভাবে বুঝবো এখন? এই যে কেবলটা যে লাগাইলাম, তাকাও, ভালো প্রশ্ন, এটাও একটা ভালো প্রশ্ন। এই পাশের বিদ্যুৎ দিয়ে তো আর কাজ করে না, কাজ করে কোন পাশের টুকু দেয়? এই পাশের টুকু দেয়। এই পাশেরটার নাম কি? লব্য কার্যকর ক্ষমতা। তাহলে লব্য কার্যকর ক্ষমতা এই জায়গায় বের করা লাগবে। 1 মিনিট। লব্য কার্যকর ক্ষমতা বের করবা, করা যাবো না? পি ইজ ইকুয়াল টু, আমরা দেখছিলাম হলো কৃত কাজ ডিভাইডেড বাই সময়। এই যে এখানে লিখছি কৃত কাজ ইজ ইকুয়াল টু শক্তি, এটা কোন শক্তি বলো? এই যে ই নিয়ে এই যে এখানে বসাইলাম, এটা হলো প্রদত্ত শক্তি। প্রদত্ত শক্তি কত বেরোচ্ছে? 98,000। তাহলে উপরে দিলাম 98,000। সময় কত সেকেন্ড? 20 সেকেন্ড। তাহলে 98,000 ডিভাইডেড বাই 20, 49 আসে অ্যান্সার। এখানে আসবে হলো 4900 ওয়াট। এটা রং, তাহলে অ্যান্সার হবে 1 এবং 2। বুঝে দেখো, এই যে অ্যান্সার। বুঝছো কি জিনিসটা? আচ্ছা, আজকে আমাদের ক্লাসের লেসন হলো এই জিনিসটা। আসলে এটা খুব ভালোই, এটা একটু আমি এক জায়গায় নোট করে দেই। ব্যাপারটা হচ্ছে এরকম, P ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই, আচ্ছা এরকম না, লেখানে ওটা P ইজ ইকুয়াল টু কৃত কাজ ডিভাইডেড বাই সময়। তো পাশে হেয়ার দিয়ে নোট দিয়ে লেখা হচ্ছে কৃত কাজ ইজ ইকুয়াল টু শক্তি, বা কৃত কাজ ইজ ইকুয়াল টু মোট প্রদত্ত শক্তি। তাহলে আমরা শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি। এই যে নিচে লিখলাম শক্তি কাজকে আমরা ডব্লিউ আর শক্তিকে ই। তাহলে আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই টি। পরবর্তীতে ডব্লিউ এর মানই বসাইলে হয় পি ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই টি। ই রে এই পাশে নিয়ে আসলে হয় হলো ই ইজ ইকুয়াল টু পি গুণন হলো টি। এটার নাম হচ্ছে হলো মোট প্রদত্ত শক্তি। মোট প্রদত্ত শক্তি। আর এটার নাম হলো মোট প্রদত্ত ক্ষমতা। আটচল্লিশ হাজারকে, আচ্ছা 48,000 ডিভাইডেড বাই 20, 2400। অ্যান্সার কত? 2400। আচ্ছা, এটা লিখছো? আচ্ছা, এখানে আর একটা লিখে নাও। এটা গেল। যখন মোট প্রদত্ত শক্তি বের করবা, তখন মোট প্রদত্ত সময়কে মোট প্রদত্ত সময় দ্বারা গুণ করবা। যখন মোট প্রদত্ত শক্তি বের করবা, আরেকটা জিনিস লিখে নাও, পাশাপাশি লিখি আরেকটু ক্লিয়ার হবো। এখানে একটা রুল লিখলাম, এটা শীটে আছে, কালকে এটা লাগবে। রুল নাম্বার 1, মোট প্রদত্ত, বাসায় যেহেতু আর ভিডিও দেখতে পারবো না, প্রদত্ত শক্তি ইজ ইকুয়াল টু মোট প্রদত্ত ক্ষমতা গুণন মোট প্রদত্ত সময়। আর এই পাশে রুল 2। এখন একটা ভয়াবহ জিনিস তোমাদের জন্য অপেক্ষা করতেছে। ওইখানে আমাদের একটা ভুল হয়েছে, সেটা ভুলটা দূর করার জন্য আর কি এই জায়গায় আমি দেখলাম যে ভুল হয়েছে আর কি, সেটা হলে এটা বাদ দিলাম। আচ্ছা, এখন দেখো এই জায়গায় লেখছে হলো মোট প্রদত্ত শক্তি, তাই না? তো আমি এইটুকু বাদ দিলাম। বাদ কিসের ভাগ হবো, কি বলো তুমি?
তুমি এলে আবার আর এক প্ল্যানেটের মানুষ, সামনে বসে থাকে কি কও না কও, একজনে করে গল্প আর একজনে কয়ে কয়ে মানে বাঘ হবে না, বাঘ হবো কেন, বাঘ থেকেই তো গুণ ফর্মে আইনা রয়েছি না। এই জায়গায় আমি লিখলাম হচ্ছে লব্ধ কার্যকর শক্তি। এইখানে খুব ভালো করে খেয়াল করবো, মোট প্রদত্ত শক্তিরে প্রকাশ করছি ই দিয়া, তাই না? মোট প্রদত্ত ক্ষমতারে প্রকাশ করছি পি দিয়া, আর মোট প্রদত্ত সময় হলো টি। এটা মাথায় রাখবা, ওনে যাও, ওনে যা এখন একটু চেঞ্জ আসবে। লব্ধ কার্যকর শক্তিকে প্রকাশ করব ই প্রাইম দেয়া, তাহলে এই যে এইটুকু চেঞ্জ হবে, এটা বাদ। 6 থেকে 7টা সৃজনশীল সলভে এটা লাগবে। এটা হবে হচ্ছে লব্ধ কার্যকর ক্ষমতা, তাহলে এই জায়গায় হবে পি প্রাইম ইন্টু, এই জায়গায় আর মোট প্রদত্ত সময় হবো না, মোট প্রদত্ত সময় দিলেই বলবো, এই জায়গায় হবে হলো, তাকাও এদিকে, এই জায়গায় এই সময়ের নামটা চেঞ্জ হবো, মোট ব্যয়িত সময়, ব্যয়িত সময় মানে, তাকাও এই জায়গায় হলো এটা প্রশ্নের সময়, এটা হলো প্রশ্নের ক্ষমতা, একটু তাকান লাগবে। আর এই ব্যয়িত সময়টা টি প্রাইম, এটা বের করে নেওয়া লাগবে। আচ্ছা থাক, জটিল করলাম না, এটা একটু বাদ দিলাম। এটা এখানে মোট প্রদত্ত সময় লেখো, মোট, ওই সৃজনশীলরা আসলে আমরা দেখবো না, এটা দিনাজপুর বোর্ডের প্রশ্ন। মোট প্রদত্ত সময় এই জায়গায় হলো টি। চালু করো একটু, 34 বাজে, ও মাই গুডনেস। রেডি না? এই যে এটা হলো কাজ ক্ষমতা শক্তির শীট, আমি যেগুলো পড়াইলাম ভাষায় যে তুমি যেগুলো একটু, যেমন আজকে ক্লাসে আসার পরে যখন রামেশ পড়া নিয়ে কথা বলতেছিলাম, যে সৃজনশীল করছো নাকি, রামেশা কইলো যে আমি হলো ওই নিয়মগুলাই পড়ছি, শুনে ভালো লাগলো, মানে নিয়ম ও ভাষায় পড়ছে। তো এই যে এতক্ষণ ধরে যা পড়াইলাম শীটে যেখানে দেওয়া আছে যে অপচয়কৃত শক্তি, তো এই জন্য আসলে নিয়মগুলো একদিন পড়া উচিত। এই যে রুল 1, অপচয়কৃত শক্তি বের করতে হলে এই সূত্রটা ব্যবহার করবো, মোট প্রদত্ত শক্তি ইকুয়াল টু লব্ধ কার্যকর শক্তি প্লাস অপচয়কৃত শক্তি। এই যে দেখো এখানে এই পুরো পার্টটা এই পাশে নিয়ে আসছি, লব্ধ কার্যকর শক্তি অপচয়কৃত শক্তি ইকুয়াল টু মোট প্রদত্ত শক্তি, যেহেতু আমি অপচয়টা বের করতে চাইছি সেটা এই পাশে রাখছি, তাহলে এই পাশে যে বিয়োগ হয়েছে, অর্থাৎ ই লস ইজ ইকুয়াল টু ই ইনপুট প্লাস ই আউটপুট। ভুল হয়েছে তাই না? ভুল হয়েছে না? এখানে এই যে মাইনাস, তাহলে এই জায়গায় মাইনাস হবে, এটা শীটেরই করবা। এটা গেল। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় আর একটা, এটা নেক্সট ক্লাসে আমরা দেখবো নি, এটা রূপান্তরিত রূপ আছে, এই যে লাস্ট স্টেজ হলো এটা। আচ্ছা আসুক, ওটা ওই দিকে মনোযোগ দিও না তো, এই যে এটা, এটা আমরা আগামী ক্লাসে দেখবো নি। 13 নম্বর প্রশ্ন আর নাই, এটা মনে পুরাতন শীট। আর এই যে এটা, এই যে এগুলা নিয়ে আলোচনা করলাম, এটা এটা মনে হয় তোমাদের আছে, এই যে এখানে, এই যে পাওয়ার ভার্সেস এনার্জি, এই পাশের গুলো হলো পাওয়ারের, এই পাশের গুলো এনার্জির, এই যে পাওয়ার পাওয়ার, এখানে এনার্জি এনার্জি, এটার ফর্মুলা হলো এই যে এইটুকু, এটার ফর্মুলা এটাই তো আলোচনা করলাম না। আর এখানে পি প্রাইম মানে হচ্ছে এমজি ইজ ডিভাইডেড বাই টি, আর ই প্রাইম মানে হচ্ছে এমজি ইজ, এখানে টি নাই। এই যে এইটুকু দরকার আমাদের, ব্যয়িত শক্তি ইজ ইকুয়াল টু, এই যে এখানে আছে পি প্রাইম ইন্টু টি, আর এটার ব্যয়িত শক্তি ইজ ইকুয়াল টু ই প্রাইম ইন্টু টি। মেইনলি হলো এই যে এটা আমার দরকার ছিল আর কি। যদি বলে ব্যয়িত শক্তি বের করো, তাহলে ব্যয়িত শক্তি ইজ ইকুয়াল টু লব্ধ কার্যকর ক্ষমতা ইন্টু সময়, এই যে পাশে ব্র্যাকেট দিয়ে লিখছি ব্যয়িত, কিন্তু আমরা আসলে একটু আগে যে দুটা লিখছি ওই দুটা কোনটা বলো তো? আবারও দেখো, এইখানে যেটা আছে সেটার নাম হলো ব্যয়িত শক্তি, এটার নাম কি? আর এখানে কি এটা ব্যয়িত শক্তি না প্রদত্ত শক্তি?
প্রদত্ত শক্তি। কিন্তু যদি বলি ব্যয়িত শক্তি কোনটুকু, তাহলে কোনটা হবে? কোনটুকু শক্তি আমার কাছে ব্যয় হয়েছে? এই যে এইটুকু, এই যে এইটাই হলো, এই যে ই প্রাইমেরটাই হলো, ই প্রাইমেরটা হলো পি প্রাইম ইন্টু টি। এই যে এখানে তাই আছে, দেখো, এই যে পি প্রাইম, এই যে পি প্রাইম ইন্টু টি। এই জন্য এটা একটু ভালো করে পড়ো। ব্যয়িত শক্তি মানে হলো লব্য কার্যকর ক্ষমতা গুণন সময় ইন্টু ব্যয়িত। তো তোমাদের যে কাজ, সৃজনশীল করলাম না কিন্তু, এমসিকিউ লিখে নাও। এমসিকিউ করবা ক্ষমতা থেকে, কর্মদক্ষতা থেকে, আর হলো শক্তি থেকে, মানে ব্যয়িত। পড়া লেখা নাও, লেখা না নিলে মন থাকবো না, লেখা নাও। আর এতদিন ধরে পড়াই, তোমরা আমার এনে বসে যদি গল্প করো, এমনিতেও ক্লাসে মিস দিচ্ছ, সব মিলিয়ে জিনিসটা ভালো না। না পড়লেও সমস্যা নাই আমার কাছে, কিন্তু ক্লাসে ফুল কনসেন্ট্রেশন দেওয়া লাগবো, এখান থেকে কিছু শিখাতে লাগবো। এমনি দুনিয়ার গ্যাপ, আবার ক্লাস করো না, 2 দিন পরে আসো, আইসো না আবার বসে গল্প করো। তার মানে বোঝা গেল যে তুমি টাইম গুলা গার্বেজ করতেছো, টাকাগুলা নষ্ট করতেছো। লাস্ট 3 মাস পরে বা 2 মাস পরে তুমি দিবা পড়া বাদ, তখন বলবা যে ওখানে যে পড়া কিছু বুঝি নাই। মানে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট করবে তোমার ফ্যামিলির উপরে আর টিচার হিসাবে আমার উপরে। তো এগুলা কাজ বাদ দিয়া, যদি পসিবল হয় ভালো করে একটু পড়ো, না হলে পড়া বাদ দিও, সমস্যা নেই। কারণ শেষেরটা আগে বললাম, শেষে তোমার সাথে আমার আর কি যেটা অবশ্যই এটা বললাম। আর কিছু আপাতত আজকে পড়াইলাম না। তাহলে আমরা কি বুঝছি তো নাকি? দেখি শীটের পেজ নাম্বারটা বলে দেই, একটা শীট দাও, কোন কোন পেজটা ভালো করে পড়বা। আর ডিরেকশন গুলো একটু মাইনো, মানে কেউ এটা ভাইবো না যে শীটের এই নিয়ম টিয়ম করে কি হবো, না পড়লে পারবা না। শীটের পেজ পড়বা হইলো ভালো করে পড়বা। 14 নম্বর পেজের। আর একটা কথা বলি, আমি কি বলছিলাম, 4 নম্বর অধ্যায় থেকে 10 মার্ক ধরতেই হবে, তাই না? শর্ট সিলেবাসে যদি 4 অধ্যায় থেকে কোনো ব্যক্তি বা স্টুডেন্ট যদি বলে আমি থেকে সৃজন, ও কোনো সৃজনশীলই পারবে না। ও শীট 14 পেজ পড়বা, ওই যে ব্যয়িত শক্তির ওইটা 2-3 বার পড়বা নিজে নিজে। তারপরে হচ্ছে ব্যয়িত শক্তি পর্যন্ত এনে লিখে নিও, ব্যয়িত বা দাগে নাও, শক্তি পর্যন্ত পড়বা। 13 পেজ, 13 পেজ ফুল ফুল ভালো করে পড়বা। এমসিকিউ সলভের পাশাপাশি শীট পড়বা আর কি, এটা বলতেছি, না পড়লে কাজ হবো না। আর যারা গত ক্লাসে পড়ছো, তোমরা ইউটিউব থেকে ভিডিও, যে ইউটিউবে ভিডিও আছে, এগুলা কি কোনদিন শেখা যাবো কও? ভিডিও থেকে, ভিডিও বানানোটা জানো কি, এটাই তো নাকি? ভিডিও থেকে বানানো হয়েছে কি ভিআইডিইও, ভিডিও থেকে 12 নম্বর পেজ ভালো করে পড়বা। তারপরে যদি না বোঝো তাহলে আমি দায়বদ্ধতা স্বীকার করবো এবং আমি ভালো করে বুঝাবো। কিন্তু তুমি না পড়ে আইসার মানে আমি বারবার একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি যে আজকের ক্লাসটা যদি আপনারা না করেন তাহলে আপনার পড়ার উপর মাথার উপর দিয়ে যাইবো। কারণ যখন এমসিকিউ সলভ করবো বা সৃজনশীল, তখন আমি কিন্তু খুব দ্রুত সলভ করব। তখন কিন্তু আমি হলো এই সূত্র কোন দিকে আইলো, এই ব্যাপার এগুলা নিয়ে আলোচনা করবো না। কারণ ওইটা তো একদিন 1 ঘন্টা বইরে আমি পুরোটা বুঝাইছি, আমি কি আবার তোমার সাথে একই জিনিস নিয়ে খেলবো? একই জিনিস নিয়ে প্রতিদিনই রিপিটেশন করলে পড়া আগাবে না। যাও। না, শুক্রবারে পড়া নাই, শনিবারে। তোমাদের শুক্রবারে পরে কি লাভ? শুক্রবারে তোমরা, হ্যাঁ